বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে খুবই চমৎকার এবং ছোট্ট একটা গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো করদাতা। অনেকেই প্রশ্ন করেন বিভিন্নভাবে ইনকাম ট্যাক্সের আইন সংক্রান্ত, ট্যাক্স সংক্রান্ত, রিটার্ন সংক্রান্ত অনেক কিছুই। বাট কিছুদিন আগে আমি ফেসবুকে একটা প্রশ্ন করেছিলাম যে টিন থাকলেই তাকে করদাতা বলা হবে কিনা, অথবা কারো টিন নেই বাট কর নির্ধারণে ইচ্ছুক, তাকে করদাতা বলা হবে কিনা, অথবা কারো করারোপযোগ্য অর্থ আছে বাট উনি টিন করেন নাই, তাকে করদাতা বলা হবে কিনা, এরকম কিছু কোশ্চেন করেছিলাম। সবাই প্রায় মোটামুটি 70% থেকে 80% কমেন্টই আসছে যে উত্তর হয়নি। তার মানে কি, সবাই কিন্তু জানেন, অনেকেই প্র্যাকটিস করতেছেন, আবার অনেকে প্র্যাকটিস করছেন না। তাহলে কি আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করবেন অথবা ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা দিবেন, তাহলে কি আপনার জানা উচিত না আসলে করদাতা কি বা করদাতা কাকে বলে? সবাই কি করদাতা? টিন থাকলেই কি তাকে করদাতা বলা হবে, অথবা টিন না থাকলে কেন তাকে করদাতা বলা হবে না, সেটাও তো জানা উচিত। তাহলে চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টুকু নিয়েই কথা বলার চেষ্টা করব যে আয়কর আইন 2023-এ করদাতা কাদেরকে করদাতা বলা হয়েছে, কোন ব্যক্তিগুলো করদাতা হবে, সেই বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা আয়কর আইন 2023টা একটু দেখে আসি। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন আমরা আয়কর আইন 2023-এর সেকশন 2 এর সাবসেকশন 22, সেখানে বলা আছে করদাতা কি। দেখেন বলা আছে করদাতা হলো, করদাতা অর্থ কর আরোপযোগ্য, মানে যে ব্যক্তি কর আরোপযোগ্য অর্থ উপার্জন করেন এরূপ কোনো ব্যক্তি। তাই বলছে কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী ব্যক্তি এবং নিম্ন বর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবেন। সেটা কি কি? তার মানে আপনি যে ইনকামটা করছেন সেই ইনকামের উপরে যদি কর আরোপযোগ্য হয়ে থাকে, সেটা কিভাবে হতে পারে? আপনার ইনকাম 3.5 লাখ টাকার বেশি, সেটাও হতে পারে। আবার আপনি করছেন কি, তাই 3.5 লাখ বেশি হলেই এই যে এলাকা ভিত্তিক যে মিনিমাম ট্যাক্স, সেটা আপনাকে দিতে হয়। আবার এফডিআর করেছেন, ডিপিএস করেছেন, সঞ্চয়পত্র কিনেছেন। এখন এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট উৎসে কিন্তু কর কর্তন প্রযোজ্য। তার মানে ওই ইনকামটাই কিন্তু কর আরোপযোগ্য ইনকাম। তার মানে 3.5 লাখ ক্রস করতে হবে এমন কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বলছে? কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী যে কোনো ব্যক্তিকে করদাতা বলা যাবে। আচ্ছা, নিচে বলছে যে এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি, কোনো কর হতে পারে অথবা অন্য কোনো অর্থ যেটা করের আওতায় আছে, পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি। কত বলা রয়েছে? এইরূপ প্রত্যেক ব্যক্তি যাহার আয় অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ধারণযোগ্য হবে। যেমন স্বামীর আয়ের সাথে যদি স্ত্রীর আয় একত্রিত হয়ে করারোপযোগ্য হয়, নির্ধারণযোগ্য হয়, হতে পারে। বাবার সাথে ছেলের নামে ডিপিএস করেছেন, এফডিআর করেছেন, কিছু একটা করেছেন। তাই বলছে এইরূপ ব্যক্তি যার আয়ের সাথে কি হবে, স্বামীর যদি আয় থাকে তার আয়ের সাথে ওয়াইফের আয় নির্ধারণ করলেই স্বামী করদাতা হবেন। অথবা বা মেয়ের নামে বা ছেলের নামে আপনি এফডিআর করেছেন, ডিপিএস করেছেন, সেটাও হতে পারে। এরপরে বলা হয়েছে যাহার বা অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন গৃহীত কার্যক্রম, যদি আইনের অধীনে কোনো কার্যক্রম গৃহীত হয়ে থাকে। গতে বলা রয়েছে যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে। ন্যূনতম কর কিন্তু কিভাবে হতে পারে? সেকশন ওয়াইজ হতে পারে অথবা লোকেশন ওয়াইজ হতে পারে। যে ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে, ঢাকা উত্তর দক্ষিণ চিটাগং সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে আপনার মিনিমাম ট্যাক্স 5,000 টাকা হবে। তবে কি হতে হবে, আপনার যে মিনিমাম যে ট্যাক্সেবল লিমিট ক্রস করতে হবে। পুরুষদের ক্ষেত্রে 3.5 লাখ, মহিলাদের ক্ষেত্রে 4 লাখ টাকা। অথবা কিছু হেডি রয়েছে, 1 টাকা উপার্জন করলে উৎসে কর কর্তন হবে। ব্যাংক ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, সঞ্চয়পত্র সুদ, তার মানে এগুলো মিনিমাম ট্যাক্সের আওতায়। এই ট্যাক্স পরিশোধ যদি আপনি করেন, ব্যাংক রিটার্ন দাখিলের প্রমাণক থাকলে
10% না থাকলে 15%। তার মানে কি ওই যে ইন্টারেস্ট পরিশোধের ইন্টারেস্টের এগেনস্টে যে উচ্ছে কর কর্তন মিনিমাম ট্যাক্স হিসেবে আপনি যে পরিশোধ করছেন সেই ক্ষেত্রে আপনাকে করদাতা বলা যাবে। তবে বিষয়টা হলো যে আপনি রিটার্ন দাখিলের স্লিপ থাকলে হলো 10%, না থাকলে 15%। এখন আপনি রিটার্ন দাখিলের স্লিপ নাই, বাট আপনি তো আপনার কাছ থেকে উচ্ছে কর কর্তন করতেছে, তার মানে কি মিনিমাম ট্যাক্স পরিশোধ করতে হবে, যাহাকে ন্যূনতম কর যে দুইভাবে হতে পারে। আচ্ছা, কোনো রিটার্ন দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি এনবিআর এর নির্দেশিত বা নির্দেশনা অনুযায়ী কোনো বিবরণী বা কোনো দলিল অথবা কোনো তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি। উমতে বলা রয়েছে কর নির্ধারণে ইচ্ছাকৃতভাবে আপনি কর পরিশোধ করতে পারেন, যে আমি কর পরিশোধ করব, তখন আপনি টিন করবেন। তারপর বলছে কি রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি। এখন একজন বলছিল যে আমি যখন প্রশ্ন করলাম বাংলাদেশে কতজন করদাতা আছেন, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে যতজন টিন হোল্ডার আছেন সবাই কিন্তু করদাতা, কারণ আপনি টিন করলেই আপনি রিটার্ন দাখিলে বাধ্য। এখন বলতে পারেন টিন থাকলে যে রিটার্ন দাখিল করতে হবে, কোথায় বলা আছে? টিন থাকলেও যে রিটার্ন দাখিল করতে হবে না, এটা কথা বলা আছে, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ টিন থাকলেও রিটার্ন দাখিল করতে হবে না এরকম কয়েকটা সেক্টর আছে, কয়েকটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মধ্যে ব্যক্তি নাই, আপনাকে বুঝতে হবে। কারণ আপনি ওই ধারাটা দেখলেই আপনি বুঝবেন। এর আগের ভিডিওতে আমরা দিয়েছি যে টিন থাকলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে, তবে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না এরকম একটা লিস্ট আছে। ইনকাম ট্যাক্স এবং ভ্যাট আইন সবসময় নেগেটিভ নিয়ে কথা বলে, পজিটিভ নিয়ে কথা বলে না। কেমন? এখানে কিন্তু বলা আছে যে নিম্নোক্ত ক্ষেত্র সমূহে টিন থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করতে হবে না। তার মানে ওই কয়টা হিসাব বাদে বাকি সকলের ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে হবে। তার মানে টিন থাকলে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে, কোনো সুযোগ নেই। এখন ট্যাক্স পেয়ার মানে এই নয়, ট্যাক্স পেয়ার মানে করদাতা। ট্যাক্স পেয়ার করদাতা, আপনি কর পরিশোধ করবেন। তার মানে কর পরিশোধ মানে কি আপনার করযোগ্য আয় আছে, কর পরিশোধ না করলে কি আপনি করদাতা হবেন না? টিন থাকলে আপনি করদাতা। এখন যদি আপনার করযোগ্য আয় থাকে কর পরিশোধ করবেন, করযোগ্য আয় না থাকলে কর পরিশোধ করবেন না, সিম্পল ব্যাপার। তার মানে সেই হিসেবে যদি ধরা যায় বাংলাদেশে যতজন টিন হোল্ডার আছেন সকলেই করদাতা, এটা বলা যাবে। আচ্ছা, চতে বলা রয়েছে এই আইনের কোনো বিধানের অধীন করদাতা অথবা খেলাপি করদাতা হিসেবে গণ্য কোনো ব্যক্তি। খেলাপি করদাতা হিসেবে ট্যাক্স পেয়ার ইন ডিফল্ট বা এসএসসি ইন ডিফল্ট। আগের আইনে বলা ছিল এসএসসি এবং এই আইনে বলা আছে নর্মালি সব জায়গায় ট্যাক্স পেয়ার। এখন বলতে পারেন ট্যাক্স পেয়ার কোথায়? ট্যাক্স পেয়ার বলা আছে দেখবেন ইনকাম ট্যাক্সের যে রিটার্ন ফর্মটা, যে নতুন রিটার্ন ফর্ম 2023, সেখানে কিন্তু কোথাও এসএসসি বলা নাই, বলা আছে কি ট্যাক্স পেয়ার নেম। আগের 1984 সালের আইনের যে রিটার্ন ছিল সেখানে কিন্তু বলা ছিল এসএসসি নেম অফ দ্য এসএসসি অথবা এসএসসি নেম, ঠিক আছে? সেটাতে এসএসসি বাদ, এখন কি হয়েছে? ট্যাক্স পেয়ার, তাহলে করদাতা। আচ্ছা, এরপরে বলা রয়েছে যে যাহার বিরুদ্ধে এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হইয়াছে, কার্যধারা ইতোমধ্যে গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। যাই হোক সম্বন্ধে শুধু আশা করছি উত্তর পেয়েছেন যে কাদেরকে করদাতা বলবেন, কাদেরকে করদাতা বলবেন না। টিন থাকলেই তাদেরকে করদাতা বলা হবে কিনা, টিন না থাকলেও তাদেরকে করদাতা বলা হতে পারে যদি করারোপযোগ্য ইনকাম করেন। আর টিন থাকলে আপনি তো করদাতা হয়ে গেছেন, করযোগ্য আয় থাকলে কর দিবেন, না হলে কর দিবেন না। জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করবেন, জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করা মানেও আপনি একজন করদাতা। তার মানে আপনি লিস্টেড হয়ে গেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় লিস্টেড হয়ে গেছেন, এনবিআর এর আওতায় আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে আপনি লিস্ট হয়ে গেছেন, অর্থাৎ করদাতা হয়ে গেছেন। তার মানে এই নয় যে আপনাকে কর পরিশোধ করতে হবে। এই জন্য কিন্তু বারবার বলা হয়েছে যে করযোগ্য আয় থাকলে আপনি কর পরিশোধ করবেন, আদারওয়াইজ কর পরিশোধ করবেন না। যাই হোক সম্মানিত শুধু আশা করছি করদাতা সংক্রান্ত যত ভুল ধারণা ছিল আপনাদের মনের মধ্যে আশা করছি এই ভিডিওটি দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক সম্মানিত শুধু যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক সম্মানিত শুধু আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।